অধ্যায় 16 আপনার অবস্থান মন ও মানুষের সঙ্গে আপনার সম্পর্ক। আপনি এই বইটি পড়ে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার অবস্থান মন হলো একটি রেকর্ডিং মেশিন এর মতো, যেটি আপনি এর উপর যে ছাপ ফেলতে চান সেগুলো বিশেষতার সঙ্গে পুনরুৎপাদন করে থাকে। আপনি যদি সুখী হতে চান তো কাউকে হিংসা করবেন না। ধরুন আপনি আপনার অফিসের কারোর প্রতি বেশ সহৃদয় এবং সৌজন্যপরায়ণ, কিন্তু সেটা সামনাসামনি যেই লোকটি আপনার চোখের আড়ালে চলে গেল আপনি তার বিরুদ্ধে বিষোদ্গার শুরু করে দিলেন। এই যে হিংসা বা নেতিবাচক মনোভাব, এটা কিন্তু আপনার জন্য খুবই ক্ষতিকর। এটি বিষপান করার মতো। আপনি যে নেতিবাচক শক্তি উৎপাদন করছেন তা আপনার সমস্ত উৎসাহ, উদ্দীপনা, শক্তি, গাইডেন্স ও উইল খেয়ে ফেলেছে। এইসব নেতিবাচক চিন্তা এবং আবেগ আপনার অবস্থান মনে প্রকাশ করলে তা জীবনে শুধু সমস্যা আর ঝামেলাই বয়ে আনবে। অন্যদের সঙ্গে সুখী সম্পর্ক গড়ে তোলার প্রধান উপায়, কাউকে বিচার করতে যাইও না, তাহলে কেউ তোমারও বিচার করতে আসিবে না। তুমি যা বিচার করবে সে মতো তুমিও বিচার পাইবে, এবং তুমি যাহা পরিমাপ করিবে তোমারও সেইভাবে পরিমাপ হইবে। অন্যদের সঙ্গে সুখী সম্পর্ক গড়ে তুলবার ইঙ্গিত এই শ্লোকের মধ্যেই রয়েছে। কাউকে বিচার করতে যাওয়া মানে আপনার মনে কারোর সঙ্গে মানসিক ব্যয় দেয়া ও উপসংহারে পৌঁছানো। আপনি অন্যদের সম্পর্কে যা ভাবছেন ওটা আপনার ভাবনা, কারণ এটা আপনি চিন্তা করছেন। আপনার চিন্তাভাবনাগুলো সৃজনশীল, সৃষ্টিশীল। আপনি আপনার উপর ব্যক্তি সম্পর্কে যা ভাবছেন বা অনুভব করছেন তা কিন্তু আপনার নিজস্ব অভিজ্ঞতা দ্বারা সৃষ্ট। আপনি অন্যদেরকে যে সাজেশন দিচ্ছেন সেই একই পরামর্শ নিজেকেও দিচ্ছেন, কারণ আপনার মন হলো ক্রিয়েটিভ মিডিয়াম। আপনি অন্যদের যদি ভালো করতে চান তো নিজেরও ভালো হতে হবে, আর খারাপ করলে নিজেকেও খারাপ হতে হবে। কেউ কাউকে চিট করলে বা ঠকালে সে আসলে নিজের সঙ্গে প্রতারণা করছে। তার অপরাধবোধ এক সময় তাকে ধ্বংস করে দেবে। কাজেই কখনো প্রতিহিংসা পরায়ণ হবেন না। মনে রাখবেন, আপনি অন্যদের বিষয়ে যেরকম ভাবছেন, অনুভব করছেন, ঠিক একই জিনিস কিন্তু আপনার কাছেও ফিরে আসবে। আমি মহিলাদেরকে ঘৃণা করি, তবে পুরুষদেরকে পছন্দ করি। সিনথিয়া আর একটি বড় কর্পোরেশনের এক্সিকিউটিভ সেক্রেটারি। সে আমার কাছে এসেছিল কারণ সে তার অফিসের কিছু মহিলাকে একদম সহ্য করতে পারে না। তার ধারণা এই মহিলারা তাকে নিয়ে গসিপ করে এবং তার বিরুদ্ধে বিষোদ্গার করে। তার কাছে জিজ্ঞেস করল, সে স্বীকার করল অন্যান্য মহিলাদের সঙ্গে তার নানান সমস্যা রয়েছে। সে বলল, আমি মহিলাদেরকে ঘৃণা করি, তবে পুরুষদেরকে পছন্দ করি। আমি সিনথিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে আবিষ্কার করলাম সে তার অধীনস্থ কর্মচারীদের সঙ্গে অন্তত কর্কশ ভাষায় কথা বলে এবং এই কারণে লোকজন তাকে পছন্দ করে না। কিন্তু সিনথিয়া এই বিষয়টি বুঝতে পারে না। তার ধারণা তার সহকর্মীরা তার জীবন দুর্বিষহ করে দিয়ে মজা করছে। আমি এই সমস্যার সমাধানের জন্য সিনথিয়াকে প্রার্থনা করতে বললাম প্রার্থনা করলে তার মনে শান্ত হবে এবং মহিলা কলিগদের প্রতি তার ঘৃণা দূর হয়ে যাবে। সিনথিয়া আমার পরামর্শ মাফে প্রতি রাতে এ প্রার্থনা করতে লাগলো। তা হলো, আমি চিন্তা করি, কথা বলি এবং আচরণ করি সুন্দরভাবে, শান্তভাবে। আমার যারা সমালোচনা করে তাদের প্রতি আমি আমার ভালোবাসা ও প্রেম ছড়িয়ে দিচ্ছি। আমি সবার সামনে মনে শান্তি, হারমোনি ও গুড উইলিমের চিন্তা স্থাপন করছি। যখনই আমি নেতিবাচকভাবে কথা বলতে যাব, আমি দৃঢ় গলায় নিজেকে বলবো, আমি চিন্তা করি, কথা বলি এবং আচরণ করি সুন্দরভাবে, শান্তভাবে। আমাকে সৃষ্টিশীল বুদ্ধিমত্তা পথ দেখাচ্ছে, নিয়ন্ত্রণ করছে এবং সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই প্রার্থনা সিনথিয়ার জীবনটাই দিল বদলে। সে সবার সঙ্গে মধুরভাবে কথা বলতে শুরু করল, কর্তৃত্ব ফলানো বাদ দিল এবং এক পর্যায়ে দেখতে পেল তার কাজের জায়গা থেকে সমালোচনা ও বিরক্তির সুর একদম উদা হয়ে গেছে। সে সেই সত্যটি আবিষ্কার করল যে নিজেদেরকে ছাড়াও আর কাউকে আমাদের দোষ দেওয়া উচিত নয় এবং নিজেদেরকেই পরিবর্তন করতে হবে। তার অভ্যন্তরীণ বাকশক্তি তার প্রমোশন এনে দিল। একদিন জিম এস নামে এক সেলস এক্সিকিউটিভ আমার সঙ্গে দেখা করত। সে তার প্রতিষ্ঠানের সেলস ম্যানেজারের সঙ্গে কাজ করে বড়ই বিরক্ত এবং আপসেট। জিম কোম্পানিতে কাজ করছে 10 বছর, অথচ এখনো কোনো প্রমোশন পায়নি কিংবা কোনো রকম স্বীকৃত জোটেনি কপালে। সে তার সেলস ফিগার দেখালো আমাকে। আমি দেখলাম সে তার অফিসের যে কারোর চেয়ে বেশি
পণ্য বিক্রি করছে। তার ব্যাখ্যা হলো সেলস ম্যানেজার তাকে পছন্দ করে না, তার সঙ্গে সাজেশন নিয়ে হাসাহাসি করে এবং মাঝে মাঝেই তার সঙ্গে নিষ্ঠুর আচরণ করে। আমি জিমের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার পরেই বললাম, এই সমস্যার জন্য আসলে সে নিজেই দায়ী। সে তার সেলস ম্যানেজারকে ভাবছে নিচু মনের একটা মানুষ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি তার মন জুড়ে রয়েছে তীব্র তিক্ততা ও বিদ্বেষ। তার মনের ভেতরের কথাগুলো খুবই ধ্বংসাত্মক। এই কারণে তার বসের কাছে সে নেতিবাচক ভাবে সাড়া পাচ্ছে এবং তার নিজের ভেতরে তৈরি হচ্ছে ক্ষোভ, বিদ্বেষ, রাগ ইত্যাদি। আমার অনুরোধে সে প্রার্থনা শুরু করে দিল। প্রার্থনা সে বলতে লাগলো, আমি আমার জগতের একমাত্র চিন্তাশীল ব্যক্তি। আমি আমার বস সম্পর্কে যা ভাবি তার সমস্ত দায়ভার শুধু আমার একার। আমি আমার সেলস ম্যানেজার সম্পর্কে যা ভাবি সেজন্য সে দায়ী নয়। আমাকে এখন থেকে আর কেউ বিরক্ত করতে পারবে না, রাখতে পারবে না। আমি আমার বয়সের সুস্বাস্থ্য, সাফল্য, মানসিক শান্তি ও সুখ কামনা করছি। আমি আন্তরিকভাবে তার মঙ্গল কামনা করি। এই প্রার্থনার জিম ধীরে ধীরে তবে জোরে জোরে আউড়ে চলল। নিজের মনকে সে ভাবল একটি বাগান, যেখানে যা কিছুই রোপণ করুক না কেন সে তার একদা ফলবান বৃক্ষে পরিণত হবে। আমার পরামর্শে জিম কল্পনায় দেখতে লাগলো তার বস তার কাজের জন্য প্রশংসা করছে, উৎসাহ দিচ্ছে এবং জিম কাস্টমারদের কাছ থেকে চমৎকার সাড়া পাচ্ছে বলে তার পিঠ চাপড়ে দিচ্ছে। জিম অনুভব করল সে তার বসের সঙ্গে হাত মেলাচ্ছে, তার গলার স্বর শুনতে পাচ্ছে, তার হাসি দেখতে পাচ্ছে। সে একটি মানসিক ছবি তৈরি করে ফেলল। রাতের পর রাত সে ছবিটি দেখে যেতে লাগলো। তারপরে যা ঘটল তা হলো, জিমকে একদিন সত্যি সত্যি তার সেলস ম্যানেজার সান ফ্রান্সিসকো অফিসে ডেকে নিয়ে অভিনন্দন জানালো এবং তাকে ডিভিশন সেলস ম্যানেজার পদে প্রমোশন দিল। তার বেতনও বেড়ে গেল দ্বিগুণ। জিম তার বসের বিষয়ে নিজের মনোভাব বদলে ফেলল। তার অবচেতন মনে কিন্তু এসব কাণ্ড ঘটিয়েছে। ইমোশনালি ম্যাচিউর হয়ে ওঠা। আপনি নিজ বিরক্তবোধ না করলেও আরো ক্ষমতা নেই আপনার ভেতরে এই অনুভূতিটি জাগিয়ে তোলা। আপনাকে শুধু বিরক্ত করতে পারে আপনার চিন্তা। আপনি যদি রেগে যান, মনের 4টি স্টেজের মাঝ দিয়ে আপনাকে যেতে হবে। আপনি ভাবতে থাকবেন কি বলা হলো, আপনি রেগে যাওয়ার সিদ্ধান্ত নেবেন এবং ক্রোধের অনুভূতি সৃষ্টি করবে। তারপর সিদ্ধান্ত নেবেন রাগ দেখানো। হয়তো আপনিও রেগে গিয়ে কথা বলবেন। দেখতেই পাচ্ছেন চিন্তা, ইমোশন, রিয়াকশন এবং অ্যাকশন সবকিছু কিন্তু আপনার মনের মধ্যেই ঘটল। ইমোশনালি ম্যাচিউর কথাটির মানে কি? এর ব্যাখ্যা দেওয়া হয়েছে এভাবে: ইট মিনস that move wider than the natural but childish trending CY to respond negatively to distance and replacement of others. কেউ সমালোচনা পছন্দ করে না, তবে সমালোচনা হলে তার জন্য কীভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটা নির্ভর করে নিজের উপর। ম্যাচিউর চয়েস হলো কোনো নেতিবাচক কথায় সাড়া দেওয়ার মানেই হলো আপনিও কাদা সরাসরিতে নেমে গেলেন এবং অন্যদের মতো আপনিও একজন হয়ে উঠলেন। কেউ যেন আপনার শক্তি, মনের শান্তি নষ্ট করতে না পারে সেদিকে বরং খেয়াল রাখুন। বৈরিতামুক্ত মানবিক সম্পর্কে প্রেমের অর্থ। সাইকোরো অ্যানিস্টলের জনক এবং বিশ্বের অন্যতম প্রধান মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড বলছেন, ব্যক্তিত্বের মাঝে প্রেম না আসলে সে শুকিয়ে গিয়ে মরে যায়। প্রেমের মধ্যে রয়েছে এক অন্যকে বুঝতে পারার মনোভাব, সদিচ্ছা এবং অন্যদেরকে সম্মান প্রদর্শন। আপনি মানুষটি যত প্রেম ভালোবাসা বিলাবেন দ্বিগুণভাবে তা আপনার কাছে ফিরে আসবে। আপনি যদি কারো অপরাধবোধ আঘাত করেন তাহলে তার কাছ থেকে কোনো সদিচ্ছা পাবেন না। মনে রাখবেন, সবাই চায় ভালোবাসা পেতে, প্রশংসিত হতে। সবাই যে এই পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ তা তার অনুভূতিতে থাকা বাঞ্ছনীয়। আপনি কাউকে ভালোবাসলে সেও আপনাকে বিনিময়ে ভালোবাসবে। সে তার দর্শনকে ঘৃণা করত। মেরিসি সবসময় অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখত। সে কলেজে নিয়মিত নাটক দেখত। একদিন সে দেশের একটি আঞ্চলিক খ্যাতনামা থিয়েটার দল থেকে তাদের নাটকে কাজ করার প্রস্তাব পেল। প্রথম দিন সে যখন অভিনয় করল, দর্শক তার অভিনয় দেখে খুব হাসাহাসি করল। ক্ষুদ্র এবং অপমানিত মেরি ভাবল, এই অঞ্চলের দর্শক আসলে খুব বোকা, অশিক্ষিত এবং পশ্চাৎপদ। সে এদেরকে ঘৃণা করতে লাগলো। কিছুদিন পর ওই থিয়েটার কোম্পানি তাদের দল থেকে বাদ দিল মেরিকে।
মেরি নিজেকে এলাকায় ফিরে এলো এবং থিয়েটার বাদ দিয়ে ওয়েল্টার্সের কাজে করতে লাগলো। একদিন তার এক বন্ধু তাকে নিউ ইয়র্কের টাউন হলে গেল একটি লেকচার শুনতে। লেকচারের বিষয় ছিল হাউ টু গেট অ্যালোন উইথ আওয়ারসেলফ। এই লেকচারটির আমূল বদলে দিল মেরির জীবন। বুঝতে পারলো ওই স্থানীয় কোম্পানির সঙ্গে নাটক করার সময় সে আসলে একটু বেশি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছিল। সে স্বীকার করলো যে নাটকটিতে সে অভিনয় করছিল ওটি তেমন ভালো ছিল না, আর অভিনেত্রী হিসেবে সে নিজের তেমন উতরে যেতে পারেনি। দোষটা দর্শকে নেই, সে তাদের প্রতিক্রিয়া মেনে নিতে পারেনি এবং বরং এটি মেরিরই দোষ। মেরি সিদ্ধান্ত নিল সে মঞ্চে ফিরে যাবে এবং অভিনেত্রী হওয়ার অজানা স্বপ্নটি পূরণ করবে। সে দর্শক এবং নিজের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করতে লাগলো। স্টেজে যাওয়ার আগে প্রতি রাতে সে প্রার্থনার মাধ্যমে দর্শকের প্রতি তার সমস্ত ভালোবাসা ঢেলে দিতে লাগলো এবং নাটকে অভিনয় করার সময় সে তার ভালোবাসার কম্পন ছড়িয়ে দিতে লাগলো দর্শকের প্রতি। বর্তমানে মেরি একজন সময় মঞ্চ অভিনেত্রী। সে দর্শকের ভালোবাসা দিয়েছে, বিনিময়ে ভালোবাসা পেয়েছে। কঠিন প্রকৃতির মানুষের সামাল দেয়া। পৃথিবীতে কঠিন প্রকৃতির লোকের অভাব নেই। এরা মানসিকভাবে অসুস্থ, এরা স্বার্থপর, তর্কবাজ, উন্নাসিক জীবন সম্পর্কে বিতৃষ্ণা অতিষ্ঠ অভিজ্ঞতায় হয়তো এদেরকে বিকৃত মানসিকতার মানুষ হিসেবে গড়ে তুলছে। এ ধরনের মানুষ সামাল দেবেন কী করে? এদের মন্দগুলো আগে আপনার ভেতর ধারণ করতে হবে, তারপর প্রার্থনা করুন সকল মন্দ ভালো হয়ে যাক। এতে তাদের ভেতরে একটি ব্যাপক পরিবর্তন আসবে। হয়তো মন্দ মানুষগুলো সত্যি ভালো হয়ে যাবে। দুঃখী মানুষ সঙ্গ চায়। হতাশ দুঃখী মানুষ ভাবে আমি এত দুঃখী, অথচ ওরা এত সুখী কেন? সে সুখী মানুষদেরকে নিজের লেভেলে নামিয়ে আনতে চায়। আসলে এই দুঃখী মানুষগুলো সঙ্গ চায়। তাদেরকে আপনার বুঝতে হবে। আপনি আপনার ভালোবাসা এবং সঙ্গ দিয়ে এই দুঃখীদের মন থেকে দুঃখ দূর করে দিতে পারবেন। আর তাদের জন্য গভীরভাবে প্রার্থনা করতে হবে। মানবিক সম্পর্কে একাত্মা হওয়া। সম্প্রতি এলস ও নামে এক তরুণী আমার সঙ্গে দেখা করতে এসেছিল। বলল সে তার অফিসের আরেক তরুণীকে সহকর্মীকে ঘৃণা করে। এর কারণ হলো ওই তরুণী তার চেয়ে দেখতে সুন্দরী, তার চেয়ে সুখী এবং সমৃদ্ধশালী। এলিসের মন হিংসায় জলে পড়ে ছারখার হয়ে যায় যখন জানতে পারে ওই মেয়েটি কোম্পানির সিওর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলছে। ওই প্রধান নেভি কর্মকর্তাকে এলস দীর্ঘদিন ধরে মনে মনে কামনা করছে। বিয়ে হওয়ার কয়েকদিন পরে এলসের অপছন্দের মেয়েটি অফিসে এলো তার কন্যাকে নিয়ে। প্রথম স্বামীর ওরসে এই কন্যা সন্তানটির জন্ম। এলস জানত না তার সহকর্মীর মেয়ে আছে কিংবা তার আগেও একবার বিয়ে হয়েছে। জন্মগত সমস্যার কারণে মেয়েটি স্টিলের লেগ ব্রেস পরা ছিল। এলস শুনল মেয়েটি তার মাকে বলছে, মা, এখানেই আমার নতুন বাবা কাজ করে। আমার অফিসটা খুব পছন্দ হয়েছে, কত লোক, ওদের সবাইকে আমার খুব ভালো লেগেছে। মেয়েটির জন্য আমার মন হঠাৎ মমতায় ভরে উঠল। আমাকে বলল, এলিস, আমি জানতাম মেয়েটি খুব সুখী। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পেলাম আবার সহকর্মী এত সব প্রতিকূলতা সত্ত্বেও কত সুখী। আকস্মাৎ তার প্রতি আমি ভালোবাসা অনুভব করলাম। আমি তার অফিসে গেলাম এবং মন থেকে তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করলাম। এলিস যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিল মানববিজ্ঞানীদের ভাষায় তা হলো একাত্মা বা এমপ্যাথি। তাকে সিম্প্যাথির সঙ্গে মেলানো যাবে না, ওটা অন্য জিনিস। এর অর্থ হলো কল্পনায় আপনি অন্য মানুষের অ্যাটিটিউড অবস্থায় মধ্যে ঢুকে যাচ্ছেন। এলিস যখন তার হৃদয়ের মেন্টাল বা মুড অনুভূতি ও মহিলার মাঝে প্রবেশ করে দিল, সে যেন এই মহিলার অভিজ্ঞতার মাঝে দিয়ে ভাবতে শুরু করলো। সে অপর মহিলাটির মতো ভাবছিল এবং অনুভব করছিল, এবং ওই শিশুটির জন্য তার একই রকম অনুভূতি হচ্ছিল, কারণ সে শিশুটির মনের মধ্যে নিজেকে প্রবেশ করিয়েছে। মানবিক সম্পর্কের বিশেষ কতগুলো দিক। এক, আপনার অবচেতন মন হলো রেকর্ডিং মেশিনের মতো, যে আপনার অভ্যাসগত চিন্তাভাবনাগুলো পুনরুৎপাদিত করে তুলছে। অন্যের মঙ্গল চিন্তা করুন, তাহলে নিজের জন্য ভালো কিছু ভাবতে পারবেন। 2, হিংসা বিদ্বেষ হলো মনের বিষ। অনেক ক্ষতি করার চিন্তা করবেন না, তাহলে নিজেরই ক্ষতি হয়ে যাবে। আপনার মন একটি ক্রিয়েটিভ মিডিয়াম। তাছাড়া আপনি অন্যদের সম্পর্কে যা ভাবছেন বা অনুভব করছেন তা আপনার নিজের অভিজ্ঞতায় প্রেরণ করছেন। 4, কাউকে ঠকালে বা কারোর সঙ্গে প্রতারণা করলে তাতে নিজেকে চিট করা হয়। 5, মানুষের ভালো করলে আপনার নিজেরও ভালো হবে।
6. আপনি অন্যদের বিষয়ে যা ভাবছেন তার দায়ভার কিন্তু শুধুই আপনার নিজের। আপনার চিন্তাগুলো রিপিউসিড হয় এই মুহূর্তে আপনি অন্যের বিষয়ে কি ভাবছেন। 7. ইমোশনালি ম্যাচিউর হয়ে উঠুন। অন্যের সমালোচনা মেনে নিন। আপনার মতামতের সঙ্গে রাজি না হওয়ার অধিকার লোকের রয়েছে এবং আপনিও অন্যের মাথা মেনে না নেওয়ার স্বাধীনতা ভাগ করছেন। 8. আপনার অভ্যন্তরীণ কথাগুলো আপনার নীরব চিন্তাভাবনা এবং অনুভূতির এই বহিঃপ্রকাশ ঘটায়। 9. নিজের জন্য যা উইশ করছেন অপরের জন্য একই উইশ করুন। এ হল বৈপরীত্যমুক্ত মানবিক সম্পর্কের প্রধান রাস্তা। 10. আপনার চাকরিদাতা সম্পর্কে নিজের ভাবনা এবং মূল্যায়ন বদলে ফেলুন। 11. আপনি নিজেই বিরক্তবোধ না করলে অন্যের কি সাধ্য আপনার ভেতরে এই বিরক্তবোধ জাগিয়ে তোলে। আপনার চিন্তাভাবনাগুলো সৃষ্টিশীল। কেউ আপনাকে অপমান করলে উল্টো থেকে বলুন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। 12. অন্যের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার প্রধান উপায় প্রেম। 13. যারা নেতিবাচক চিন্তা করে, হতাশাগ্রস্ত এবং কঠিন যাদের প্রকৃতি, তাদেরকে ভালোবাসুন। তাদের ভেতরে কিন্তু অন্য সকলের মতো স্বর্গীয় স্ফুলিঙ্গ রয়েছে। সবাইকে বুঝতে হলে সকলকে ক্ষমা করতে হয়। 14. অন্যদের সাফল্য, প্রমোশন এবং সৌভাগ্য খুশি হন, এতে নিজেরও সম্পদশালী হয়ে উঠবেন। 15. নিজের জন্য স্বাস্থ্য, সুখ এবং জগতের সমস্ত মঙ্গল যেমন উইশ করছেন, অন্য সকলের জন্য তা উইশ করুন। ধন্যবাদ সকলকে পুরো অডিওটি সাথে থাকার জন্য। এরপর চলছে অধ্যায় 17, ক্ষমায় কিভাবে অবচেতন মনকে ব্যবহার করবেন। অবশ্যই এই অধ্যায়টি শোনার আমন্ত্রণ রইল।